সকাল ৮:১৫ হৃদ গোসলে। মায়া তাড়াহুড়ো করে হৃদের ঘরে ঢুকল। হৃদকে ঘরে না দেখে বন্ধ দরজার ওয়াশরুমের দিকে তাকিয়ে বুঝল হৃদের গোসল শেষ হয়নি। মায়া হাতে গরম কফিটা বিছানার পাশে বেডসাইড টেবিলের উপর রেখে ঝটপট নিজেদের বিছানা গোছালো। সকালে সুফিয়া খানের ফোন এসেছিল মায়াকে ওই বাড়িতে না পেয়ে। তিনি কথায় কথায় জানায় মায়াকে আজকালের মধ্যে আশুগঞ্জ পাঠানো হবে আরিফের আবদারে। সেখান থেকেই ওদের আনুষ্ঠানিক বিয়ের আয়োজনে মায়াকে খানবাড়িতে তোলা হবে। ব্যাপারটাই মায়া ভীষণ খুশি, যদিও হৃদ জানে না। তবে আনুষ্ঠানিক বিয়েতে যখন হৃদ রাজি হয়েছে, তার মানে মায়াকেও ওর বাপের বাড়ি পাঠাতে হৃদ অমত করবে না। মায়া বিছানা গুছিয়ে হৃদের শার্ট প্যান্ট কাবার্ড থেকে বের করে রাখল। হৃদের কফিতে হাত দিয়ে দেখল কফিটা ঠান্ডা। মায়া আবারও কফিটা গরম করে নিয়ে এসে দেখল হৃদ তখনও বের হয়নি। হৃদ এত সময় নিয়ে গোসল করার কথা না। হৃদের ফোন চার্জে। পাশে হৃদের ব্ল্যাক কফি রাখতে গিয়ে মায়া চট করে বন্ধ ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে কফির কাপটা আবার হাতে নিল। যদিও মায়া হৃদের তেতো কফি খায় না, কিন্তু হৃদকে নিজের এঁটো কফি খাওয়াতে চায় বলে মায়া ঝটপট করে হৃদের কফিতে চুমুক বসাতেই মায়ের জিব্বা পুড়ল। সাথে নাকমুখ ছিটকে ওয়াক করে থুতু ফেলে বলল, ওয়াক থু, ছি, কি তিতা কফি। তেতো কফিতে মায়ের মুখ বিষাদে জ্বলে উঠল। নাকমুখ কুচকে মাথা নাড়ল। কিন্তু হৃদকে মায়ের খাওয়া এঁটো কফি খাওয়াতে পারবে বলে মায়া পুনরায় কফিতে চুমুক বসাতে গেল। হৃদ খট করে দরজা খুলে বেরোতেই মায়া থতমত খেয়ে তাড়াহুড়ো করতে গিয়ে জিব্বা পুড়িয়ে চেঁচিয়ে উঠল। হাতের কফিটা বেডসাইড টেবিলে পুনরায় রেখে দুই হাতে মুখ চেপে পালিয়ে যেতে চাইলে হৃদ এগিয়ে এসে মায়ের বাহু চেপে নিজের দিকে টেনে বলল, কি হয়েছে মুখে দেখি? কিছু হয়নি, ছাড়ুন, আমি আইস দেব। হৃদ জোর করে মায়ের মুখ থেকে হাত সরিয়ে দিয়ে মায়ের গাল চেপে ঠোঁট উঁচু করে বলল, ঠোঁট পুড়েছে? না জিহ্বা। কিভাবে? আপনার তেতো কফি খেতে গিয়ে এমন হয়েছে। তাহলে তেতো কফি খেতে গেলে কেন? এমনি খেয়েছিলাম, একটু টেস্ট করতে। আচ্ছা হা করো, আমি দেখি কি হয়েছে। না ছাড়ুন, কিচ্ছু হয়নি, আমি আইস ঘষে দিলে ঠিক হয়ে যাবে। হৃদ বিরক্তির কপাল কুঁচকে মায়ের গালে চাপ বাড়াতেই দ্বিগুণ ঠোঁট উঁচিয়ে বলল, হা করো। মায়া উপায় না পেয়ে হা করতেই হৃদ ফের বলল, জিব্বাটা বের করো। মায়া একটু দ্বিধাবোধ করল, কিন্তু হৃদ এক হাতে মায়ের ঘাড় অপর হাতে মায়ের গাল চেপে রাখাই মায়ের নড়াচড়া করার সুযোগ না পেয়ে ছোট্ট গোলাপি রঙের জিব্বাটা বের করতেই হৃদ সেদিকে পরখ করল। মায়ের গালের হাতটা ছেড়ে মায়ের জিব্বা ছুঁয়ে বলল, এখানে পড়েছে? মায়া মাথা ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ। হৃদ নুয়ে মায়ের জিভেতে নিজের ঠোঁট ছোঁয়াতেই মায়া আতকে চট করে জিহ্বা মুখের ভেতর পুরে নিতেই হৃদ মায়ের চুলের মুষ্টি পেছন থেকে টেনে মুখটা ওপরে করল। মায়ের মুখের ওপর ঝুঁকে বিরক্তি গলায় বলল, মুখ খোলো। না। হৃদের ধমকে মায়ের লজ্জায় আড়ষ্ট হয়ে জিহ্বা বের করল। হৃদ ভেজা ঠোঁটে ফের মায়ের জিহ্বায় ঠোঁট ছুঁয়ে শব্দ করে চুমু খেল। একটা, দুইটা, তিনটা, পরপর বেশ কয়েকটা। মায়া লজ্জায় লাল হয়ে উঠল। হৃদ মায়ের কম্পিত শরীরটা কোমর চেপে নিজের বুকে ঠেকালো। তারপর জিজ্ঞেস করল, বেশি জ্বলছে? হৃদ মায়ের চুল ছাড়লেও কোমর ছাড়ল না। মায়ের লজ্জায় আড়ষ্ট হয়ে অসম্মতিতে মাথা নাড়তেই হৃদ বলল, গরম কফিতে মুখ দিয়েছিলে কেন? হৃদের কথায় মায়া মিনমিন করে বলল, আপনি সব কিছুতেই নাক ছিটকান, সেজন্য আমি আপনার কফি খেয়ে এটো করতে চেয়েছিলাম। নাক আমি সবার জন্য ছিটকাই, তোমার জন্য না। তোমার কোনো কিছুতেই আমার শখ কিংবা ঘৃণা আসে না হৃদ। মায়া অবিশ্বাসের ন্যায় শুধালো হৃদকে, বলল, সত্যি? হৃদ ঝুঁকে মায়ের গালে শব্দ করে চুমু খেয়ে বলল, তুমি আমার অমূল্য সম্পদ হৃদ, যার মূল্যায়ন আমার জীবনে অতুলনীয়। সামান্য কফি কেন, তোমার সাথে এই জীবন ভাগাভাগি করতে প্রস্তুত। হৃদ খালি গায়ে মায়াকে দুই হাতে জড়িয়ে মায়ের গালে নিজের নাক ঘষল। মায়া শিরশির করে কেঁপে হৃদকে ঠেলে দাঁড় করিয়ে প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা আপনি সবসময় আমাকে হৃদ হৃদ বলে কেন ডাকেন? তাহলে কি ডাকবো? আমার নাম রিক্তা ইসলাম মায়া। দুটো নামের একটা নামও আপনি ডাকেন না কখনো। মাঝে মধ্যে যখন আপনি আমায় হৃদ হৃদ বলে চেঁচিয়ে ডাকেন, তখন আমার মনে হয় আপনি আমাকে না, নিজেকেই ডাকছেন। আপনার নামের সাথে আমি নিজেকে গুলিয়ে ফেলি। হৃদ অল্প হেসে মায়ের নাক টেনে বলল, সেজন্যই তো ডাকি ম্যাডাম। মানে? আমার নাম কি? মায়ের হৃদের নাম জবানে বলতে ইতস্তত করায় হৃদ ফের বলল, বলো। আব্রাহাম খান হৃদ। শর্ট নাম কি? হৃদ। আমি তোমাকে কি ডাকি? হৃদ। এখন হৃদ আর হৃদ দুটো নামের শব্দগুলো এলোমেলো করে একটার সাথে আরেকটা মিলাও। মানে দুটো নাম ভাঙবো? কিভাবে? যেমন ধরো হৃদের রি আর হৃদের ত নিলে যেমন হৃদ হয়, তেমন হৃদের রি আর হৃদের দ নিলেও হৃদ হবে। মানে আমাকে ভাঙলেও তোমাকে খুঁজে পাওয়া যাবে।
আর তোমাকে ভাঙলেও আমাকে খুঁজে পাওয়া যাবে, বুঝেছেন ম্যাডাম? মায়া হতবাকের ন্যায় মাথা নাড়ল। আসলেই তো ব্যাপারটা চমৎকার। মায়া এই সুন্দর বিষয়টা আগে লক্ষ্য করেনি কেন? হৃদ মায়ের কপালে ঠুকা দিয়ে সরে দাঁড়ালো। মায়ার নামিয়ে দেওয়া শার্ট প্যান্ট পরে অফিসের জন্য রেডি হলো। হৃদ ভেজা চুলে বিছানায় বসে মায়াকে কাছে ডেকে বলল, কাছে এসো। হৃদ মায়াকে ডেকে নিজের হাতে টেনে মায়াকে মধ্যস্থতায় দাঁড় করিয়ে বলল, মাথা মোছো। মায়া তাওয়াল না খুঁজে নিজের সুতির ওড়না দিয়ে হৃদের মাথা মুছতে মুছতে নিজের বিয়ের প্রসঙ্গ টেনে বলল, আম্মু বলেছে কিছুক্ষণ পর এখানে আসবে আমাকে নিতে। আজ নয়তো কাল আমাকে আশুগঞ্জ পাঠিয়ে দেবে বলেছেন। আরিফ ভাই বলেছে আমাদের বাড়ি থেকে আমাদের বিয়েটার আয়োজন করতে চাই। এতে অবশ্য কারো অমত নেই। মায়ের কথা শেষ হতেই হৃদ তপ্ত মেজাজে জোয়াল শক্ত করে বলল, আমার বউ, বিয়ে আমার, আর ডিসিশন দেবে অন্য কেউ? কেন, আমি কি তাদের হাতে ভাত খাই? হৃদকে রেগে যেতে দেখে মায়া হৃদকে বোঝাতে চেয়ে বলল, আপনি ভুল ভাবছেন নেতা সাহেব। দুই পরিবার পরামর্শ করে এমন ডিসিশন নিয়েছে। তাছাড়া এটা তো আর আমার পরিবারের একা ডিসিশন না, আপনার পরিবার সম্মতি দেওয়াতেই। মায়ের কথার মাঝে হৃদ মায়াকে ঠেলে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। চোয়াল শক্ত করে চিবিয়ে বলল, রংঢঙের বিয়ে করতে চাইলে আমার বাড়ি থেকে অনুষ্ঠান করো, আর নয়তো বিয়ে ক্যান্সেল। আমি তোমার বাড়িতে যেতে পারবো না। অপমানিত স্থানে আমি দ্বিতীয়বার ফিরে যাই না। হৃদের কথায় মায়াও খানিকটা রাগ দেখিয়ে বলল, আপনি এখন আমার পরিবারকে ছোট করছেন নেতা সাহেব। আমি ছোট করছি না, তারা আমাকে ছোট করেছে, সেজন্য আমি দূরত্ব বজায় রাখছি। শোনো হৃদ, কোনো কিছুর শুরু আমি করিনি, কিন্তু কেউ আমাকে তুচ্ছ করবে আর আমি তাকে সম্মান ঠুকবো এতটাও ভালো নই আমি। বউ ভালোবাসি, কিন্তু শ্বশুরবাড়ির অপমান ভুলে যায়নি। আমার সাথে সংসার করতে চাইলে আমার বাড়ি থেকেই অনুষ্ঠান হবে, নয়তো নয়তো কি? হ্যাঁ, অন্যায় তো আপনিও করেছেন। আমি তো আপনাকে ক্ষমা করে একটা সুযোগ দিয়েছি, তাহলে আমার পরিবার কেন পাবে না সেই সুযোগটা? সব ভুলেরই তো ক্ষমা আছে, তাহলে আপনি কেন সবকিছু মনে পুষে রেখেছেন এখনো? মায়ের তর্কে হৃদের মেজাজ খিচে যায়। সে মুখে মুখে তর্কের বিষয়টা একদম নিতে পারে না। হৃদ মেজাজ খিচে দাঁতে দাঁত পিষে বলল, আমি তোর মতো ভালো মানুষ না, তাই কাউকে ক্ষমা করতে পারি না। এখন তর্ক করবি না, আমার মেজাজ খারাপ হচ্ছে। রাগারাগির মাথায় মায়াও একটা অভাবনীয় কথা বলে ফেলল হৃদকে। আমি কিছু বললেই আপনার মেজাজ গরম হয়ে যায়, আর আপনি যেসব করেন তখন মানুষের কষ্ট লাগে না? না। কেন, আমার বাবা আপনার কাছে মেয়ে বিক্রি করে দিয়েছিল যে আমি আর বাপের বাড়ি যেতে পারবো না? এমন কিছু? আমার পরিবারকে ক্ষমা করতে না পারলে সেই পরিবারের মেয়ের সাথে কিভাবে শোন? তখন ঘৃণা লাগে না ছুতে? হৃদের শক্ত হাতের থাপ্পড়ে মায়া ছিটকে পড়ল খাটের কিনারায়। অল্পের জন্য মায়ের কপাল ফাটেনি খাটের কোনায় লেগে, তবে মায়ের ঠোঁট কেটেছে। হৃদ মায়াকে থাপ্পড় দিয়েও রাগ কমেনি। সোফার টেবিল তুলে আছাড় মারল বড় টিভিটার ওপর। বিকট শব্দে অসংখ্য কাচের টুকরোর ন্যায় ভেঙে পড়ল সব। হৃদ গর্জে উঠে মায়াকে বলল, হৃদ খান ছুঁয়েছে বলে তোর এত দ্যামাগ? যা, ছোবো না আর। যে নারী স্বামীর সম্মান বোঝে না, সেই নারীর প্রয়োজন এই হৃদ খানের নেই। তুই তোর নোংরা শরীর নিয়ে বেরিয়ে যাবি আমার ঘর থেকে, তোর সাথে সংসারের মাইরে বাপ। হৃদ তপ্ত রাগের অগ্নিশিখা নিয়ে বেরিয়ে যায়। মায়া অঝোর ধারায় ফুপাতে লাগলো। হৃদের রাগ বেশি, মায়া জানে। রাগারাগিতে মায়া চুপ করে গেলে হয়তো হৃদও চুপ করে যেত। মাথা গরম থাকায় মায়াও রাগ সহ্য করতে পারেনি, আর তাতেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। যেদি মায়া হৃদের সাথে রাগ নিয়ে আর একটা ভুল কাজ করে বসল। বাসা থেকে বেরিয়ে গেল। কোথায় গেছে কেউ জানে না, জানার কথাও না। সুফিয়া খান মনে করেন মায়া হৃদের সঙ্গে হৃদের বাড়িতেই আছে। হৃদও সারাদিন রাগের মধ্যে। রাতে বাড়ি ফিরে তখনও ওই ঘরটার ভাঙচুর দেখে লোক লাগিয়ে পরিষ্কার করল। তারপরও মায়ের খোঁজ করল না, কারণ হৃদের ধারণা মায়াকে হয়তো সুফিয়া খান এসে নিয়ে গেছে। যেহেতু মায়া আজ সকালে বলেছিল মায়াকে তিনি নিতে আসবেন, এই ধারণায় গোটা একটা দিন গেল, রাত পোহালো। মায়ের সন্ধানে পরদিন 12টার দিকে সুফিয়া খান এলো হৃদের বাড়িতে। খালি বাড়িতে মায়াকে না দেখতে পেয়ে সার্ভেন্ট ডেকে বলল, তোমাদের ম্যাডাম কোথায়? হৃদের বাসায় একজন শেফ আর একজন বয়স্ক মহিলা লতিফা থাকে। তার পাশাপাশি রান্না বাজার করার জন্য একটা ছেলে আছে, রানা। সুফিয়া খান তিনজনকেই ডাকল। লতিফা বলল, বড় ম্যাডাম, আমি কাল রাইতে বাড়িতে গেছিলাম, আজ সকালে আইসি। কইতে পারুম না ছোট ম্যাডাম কই আছে, তাই ছোট ম্যাডামের আমি এখানে এসে পাই নাই। ছোট ম্যাডাম এই বাড়িতে নাই। তোমাদের স্যারের সাথে গেছে তাহলে? কইতে পারুম না বড় ম্যাডাম, আপনারা কেউ কিছু বলতে পারবেন? শেফ হানিফও সেই একই ভঙ্গিতে মাথা নাড়ল, জানালো সে জানে না। শিক্ষিত হানিফ শুদ্ধ ভাষায় বলল, ম্যাডাম, কাল সকালে আমি রানাকে নিয়ে বাজার করতে গিয়েছিলাম, সেজন্য মায়া ম্যাডামের কথা বলতে পারবো না। তবে কাল থেকে আমরাও মায়া ম্যাডামকে এই বাড়িতে দেখিনি, হয়তো স্যার বলতে পারবে। আচ্ছা যান আপনারা। লতিফা, আমাকে একটা কফি দাও।
জি ম্যাডাম। সুফিয়া খান হৃদকে কল মিলালো। স্বাভাবিকভাবেই নিল মায়া হৃদের সঙ্গে আছে কোথাও। যেহেতু তিনি আজ চট্টগ্রামে ফিরবেন, তাই মায়াকে আশুগঞ্জ পাঠিয়ে দিয়ে যাবেন তিনি। হৃদ সুফিয়া খানের কল রিসিভ করতেই সুফিয়া খান বলল, মায়াকে বাসায় পাঠাও হৃদ, আমি অপেক্ষা করছি। অসময়ে হৃদ কাজে ব্যস্ত। অফিস ডেস্কে বসে ল্যাপটপে নতুন প্রজেক্টের কাজ দেখছিল। মায়ের কথায় হৃদ বিরক্তির গলায় বলল, আম্মু বিরক্ত করো না, আমি ব্যস্ত। গম্ভীর সুফিয়া খানের কপাল কুঁচকে গেল। অসন্তুষ্ট গলায় বলল, হৃদ, তুমি জানো অপ্রয়োজনীয় কথাবার্তা আমি বলি না। মায়াকে দিয়ে যাও, আমি তোমার বাড়িতে বসে আছি। লেট করবে না, আমাদের বেরোতে হবে। মায়াকে আশুগঞ্জ নামিয়ে আমি চট্টগ্রাম ফিরব। আমার কাছে হৃদ নেই। নেই মানে? কোথায় গিয়েছে ও? তোমাদের বাড়িতেও নেই। ও কাল তোমার বাসায় যায়নি? না তো। মায়ের কথায় এবার হৃদের টনক নড়ল। হৃদের জানা মতে মায়া কাল সকালে বেরিয়ে গিয়েছিল। যদি সুফিয়া খানের বাড়িতে না যায়, তাহলে কোথায় গিয়েছে? শিট বলেই দৌড়ে বেরিয়ে গেল হৃদ। হৃদকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখে আসিফও পেছনে দৌড়ালো। আচানক হৃদ কল কেটে দিতেই সুফিয়া খান বুঝল মায়া নিখোঁজ। তিনি তৎক্ষণাৎ আরিফকে কল মিলাতেই আরিফ বেশ স্বাভাবিকের ন্যায় সুফিয়া খানের কলটা রিসিভ করল। যেহেতু সুফিয়া খানের সাথে মায়ের বিয়ের ব্যাপারে প্রায় আরিফের কথা হয়, মায়াকে আজ আশুগঞ্জ দিয়ে যাওয়ার বিষয়টা মাথায় রেখে আরিফ সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি। সুফিয়া খান তাড়াহুড়ো না করে বরং গাম্ভীর্য নিয়ে সালামের উত্তর দিয়ে বলল, মায়া গিয়েছে তোমাদের বাড়িতে? মায়া? না তো আন্টি, আসেনি। কেন, কি হয়েছে? মায়া তো আপনার সাথে আসার কথা ছিল আন্টি। আপনি বলেছিলেন মায়াকে আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে তারপর যাবেন। আরিফকে অস্থির দেখে তিনি বুঝতে পারলেন মায়া আশুগঞ্জ যায়নি। মায়ের পরিবারকে আপাতত মায়ের নিখোঁজ হওয়ার বিষয়টা লুকিয়ে চতুর সুফিয়া খান বললেন, আসলে আমার সাথেই যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ আমার কাজ পড়ে যাওয়ায় মায়াকে আমি ড্রাইভারের সাথে পাঠিয়েছিলাম। হয়তো পৌঁছায়নি, পৌঁছালে আমাকে ইনফর্ম করবে, কেমন? জি আচ্ছা আন্টি। আরিফের কল কেটে সুফিয়া খান চিন্তিত মুখে উঠে দাঁড়ালো। মেয়েটা হঠাৎ কোথায় যেতে পারে কাউকে না জানিয়ে? নিশ্চয়ই হৃদ কিছু বলেছে, এজন্যই হয়তো মায়া বাড়ি ছেড়েছে। কিন্তু মায়া ওনার কাছে না গিয়ে কোথায় যেতে পারে? এই অপরিচিত শহরে? নাকি ওনার কাছে যেতে গিয়ে মায়া পথ হারিয়ে কোনো বিপদে পড়েছে? সুফিয়া খানের শক্ত মনের আড়ালে ওনার মাতৃত্বের মনটা ভয়ে কুটাচ্ছে। মায়া 24 ঘন্টার ওপরে নিখোঁজ। বাইরে মানুষের মতো দেখতে হিংস্র পশুর অভাব নেই। তারা নারীর গন্ধ খুঁজে বেড়ায়। আল্লাহ না করুক মায়া কোনো অমানুষের হাতে পড়ুক। চরম অস্থিরতায় সুফিয়া খান ঘর থেকে বেরোলো। গেটে দুজন দারোয়ান দাঁড়িয়ে। তারা নিশ্চয়ই বলতে পারবে মায়া কখন বের হয়েছিল কাল। তিনি মায়ের খোঁজে গেটের পাহারাদার দুজনকে ডেকে প্রশ্ন করল, আপনার ম্যাডাম কাল কয়টায় বাসা থেকে বের হয়েছিল, কিছু বলতে পারবেন? মুন্না আর ইকবাল দুজন গেট পাহারাদার। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে খানিকটা ইতস্ততায় মুন্না বলল, ম্যাডাম, ছোট ম্যাডামরে আমরা কেউ বাহির হইতে দেখি নাই। দেখো নাই মানে? গেট পাহারায় তোমরা ছিলে না? তাহলে তোমাদের চোখের ওপর দিয়ে একটা মেয়ে হাওয়া হয়ে গেছে নাকি? নাকি তোমরা গেট পাহারায় ছিলে না? সুফিয়া খানের শক্ত চোয়ালের কথায় ভয় পেয়ে গেল দারোয়ান দুজন। তারা দুজনে মাঝে মধ্যে একটু একটু সময় দিনের বেলায় ঘুমিয়ে যায়। তখন যদি সেই সুযোগে ম্যাডাম বাড়ির বাইরে যায়, তাহলে ওরা বলতে পারবে না। দুজনকে চুপ করে থাকতে দেখে সুফিয়া খান রাগে দাঁত পিষল। হাতের ফোনটাই কারো নাম্বার ডায়াল করতে করতে বলল, তোদের দুজনকে আমি পুলিশে দেব। তোদের পাহারা দেওয়া অবস্থায় একটা মেয়ে কিভাবে বাসা থেকে বেরিয়ে যায়, সেই কৈফিয়ত তোরা আমাকে দিবি। ছেলে দুটো দৌড়ে এসে সুফিয়া খানের পায়ে পড়ে আহাজারি করে বলল, ম্যাডাম আমাগরে মাফ কইরা দিয়েন, আমরা কেউ বুঝবার পারি নাই, ছোট ম্যাডাম চইলা যাইব। ম্যাডাম আমাগরে মাফ কইরা দেন, আর এমন হইব না।